ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বিদেশি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট বা অ্যালুমিনিয়াম ফসফাইডের অতিরিক্ত ব্যবহারের কারণে মারা গেছে শেখ হাসিনা। কাঁঠাল রানীর কব্বর দেশের মাটিতে হবে না। হাসিনা নাই, আলহামদুলিল্লাহ, রাক্ষসী গেছে। এটাই তো আমাদের জীবনের একটা বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন। আর কি লাগে অর্জন? শেখ হাসিনা বাইসা নাই, আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ পড়েন। শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে, যেখানে কথা ছিল শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে। শুরুতেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তারা বিরাট একটা আশাহত হয়েছেন, আশাভঙ্গ হয়েছেন। তারা এখন নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়ছে, গালিগালাজ করছে নেত্রীকে, আওয়ামী লীগের নেতাদের পর্যন্ত গালিগালাজ করছে। 24 ঘন্টার মধ্যেই ভাই সেই অপমান, আল্লামা সাইদি হুজুরকে যে অপমানটা করছিল সেম অপমান ওনাদের কপালে নাই মারছে। আজকেই সেই অপমানটা হইলো সবাই সামনে। কত বড় অপমান হইলেন, 24 ঘন্টাও তো পার হয় নাই, এর মধ্যেই তো প্রতিদান পাওয়া গেলেন। কারণ আপনারা বহুত বড় অন্যায় করে ফেলছেন। ঐতিহাসিক 5 আগস্ট পুরো জাতির সামনে বিএনপি কট। তারেক রহমানের মান সম্মান কিচ্ছু নাই, বিএনপির মান সম্মান শেষ। যে কাণ্ড ঘটেছে, ঠিক তখনই ঢাকা থেকে এলো ভারতের জন্য এক বড় দুঃসংবাদ। ভারত থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পাঠানো প্রায় 11,500 টন চাল শটান ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনা কি নিছকই কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত, নাকি দিল্লির হাসিনা প্রেমের বিরুদ্ধে ঢাকার এক বিশাল কূটনৈতিক চট? দর্শক, আজকের এই দিনটিতে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেগুলো দেখলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। তবে হ্যাঁ, অনেকেই হয়তোবা মনে করছেন যে হঠাৎ করে এই মাসে, অর্থাৎ যেই মাসে স্বৈরাচারের পতন ঘটায় সকলে ঐক্যবদ্ধভাবে, সেই মাসে এসে হঠাৎ করে কেন যারা ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যেই বিভাজনের সৃষ্টি হয়ে গেল। প্রিয় দর্শক, সেটি আশা করছি আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, অর্থাৎ ছাত্রদল, শিবির এবং এনসিপি কে কারা মুখোমুখি দাঁড় করিয়েছে। সবগুলো বিষয় আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোরও বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শুরুতেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তারা বিরাট একটা আশাহত হয়েছেন, আশাভঙ্গ হয়েছেন। প্রায় মাসখানেক ধরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে বসবাস করেন, এখনো পালিয়ে যান নাই, তারা বিরাট একটা আশায় বুক বেঁধেছিল যে পালিয়ে যাবার 2 বছর পরেও শেখ হাসিনা তাদেরকে দেখা দেন নাই। বারবার খালি ভার্চুয়ালি তিনি হোয়াটসঅ্যাপে বা অডিও কল তিনি ফাঁস করেন, কিন্তু ভিডিও কলে তিনি কখনো আসেন না। এ ব্যাপারে অনেকের কাছ থেকেই প্রশ্ন আসছিল যে যেহেতু তিনি ভিডিও কলে আসেন না, তাহলে কি তার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না। কারণ কি? এরই ভিতরে অনেক খবর আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনা আসলে ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। তার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, তার কণ্ঠ ভেঙে গেছে, তার গলায় ক্যান্সার, তার পায়ুপথের ক্যান্সার। তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন, হয়তো তিনি মারাও গেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার একটা রেকর্ড মাঝে মাঝে বাজানো হচ্ছে। এরকম কথা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে শুনতে হচ্ছে। এই কথা থেকে, তাদের এই খোঁটা থেকে বাঁচার জন্য তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা আশায় বুক বেঁধেছিল যে 5 আগস্ট 2026 সালে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে এসে কনফারেন্সের মাধ্যমে তিনি দেশে আসার ঘোষণা দিবেন এবং দেশের মানুষকে তিনি দেখা দিবেন। প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটু প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো, তারা নতুন করে আবার মরণ উন্মাদনায় মেতে উঠলো। তারা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আবার তাদের ভিতরে ওই আশা একটু জেগে উঠলো যে তাহলে শেখ হাসিনা যদি ফিরে আসে, জীবিত আছে, ফিরে আসলে আমরা আবার ওই কাজটি করবো, বিএনপি জামাতকে একেবারে কচু কাটা করবো। কিন্তু 5 আগস্ট তার নির্ধারিত যে বক্তব্য দেওয়ার সময় ছিল, তার অল্প কিছুক্ষণ আগে ইন্ডিয়া থেকে ঘোষণা দেওয়া হলো যে তিনি ভিডিও কলের পরিবর্তে অডিও কলে আসবেন। এই ঘোষণা শোনার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে মনোবল হারিয়ে গেছে। তারা এখন নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়ছে, গালিগালাজ করছে নেত্রীকে, আওয়ামী লীগের নেতাদের পর্যন্ত গালিগালাজ করছে। এমনকি এই গালিগালাজ করতে করতে শেখ হাসিনার ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বাংলাদেশের আরেক জুয়ারি ক্রিকেটার সাকিব আল হাসান, যে তার বোনকে সহ জুয়া খেলতেন। প্রত্যেকটা খেলায় এই সাকিবের বোন জুয়া খেলতেন, জুয়া খেলে তারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে। সেই সাকিবের বাড়িতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গিয়ে হামলা ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। যদিও এই দোষ দেওয়া হচ্ছে কাকে? বিরোধী মতের, অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু মূলত এই বাড়িটা ভেঙেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সাকিব আল হাসানের সমর্থকরা। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সাকিবকে নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সাকিব ভক্তরা এটা বিশ্বাস করতো না যে না, সাকিবের মতো লোক শেখ হাসিনার এরকম পা চাটতে পারে, এরকম গোলামি করতে পারে। কিন্তু আজকে যখন তারা স্বচক্ষে এটা দেখলো, দেখার পরে তাদের ভিতরে যে ক্ষোভ, এই ক্ষোভ তারা অবদমিত করতে না পেরে তারা সাকিবের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। যাই হোক, তাহলে শেখ হাসিনা এখানে বাংলাদেশের জনগণকে পুরা আশাহত করেছে। এবং আমাদের ধারণা আসলে তার লাইভে আসার মতো, ভিডিও কনফারেন্সে আসার মতো কোনো শারীরিক অবয়ব, সুরত, চেহারা, মানসিকতা, দৃঢ়তা কিচ্ছু নাই। সুতরাং এরপর থেকে তিনি যে ধরনের বক্তব্য দিবেন যে আমি এ করব, সে করব, হ্যান পারেঙ্গা তেন পারেঙ্গা, এখানে বাংলাদেশের মানুষের একটাই কথা, যে মানুষ 2 বছর পরেও একটা ভিডিও কলে আসতে পারে না, সেই মানুষ বাংলাদেশের জনগণের জন্য কি করবে এবং বাংলাদেশে ফিরে আসবে, এই কথা কমপক্ষে বাংলাদেশের জনগণকে আর বিশ্বাস করতে হবে না। শেখ হাসিনা বাইসা নাই, আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে ফরেন রিপোর্টার্স অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে, যেখানে কথা ছিল শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে। ভারতের প্রায় সবগুলো গণমাধ্যমে এই নিউজ প্রচার হয়েছিল যে ফরেন রিপোর্টার্স আয়োজিত অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল লাইভে এসে সেখানে যুক্ত হবেন, সাকিব আল হাসান মানে ক্রিকেটার তিনি যুক্ত হবেন, এবং শেখ হাসিনাও সেখানে ভার্চুয়াল লাইভে সরাসরি বক্তব্য দিবেন। ভারতের বেশিরভাগ মিডিয়া এটা প্রচার হয়েছিল। কিন্তু আজকে আমি পুরো লাইভটা দেখলাম, পুরো লাইভ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে প্রায় 9,000 দর্শক ছিল ইউটিউবে। সেখানে দেখলাম কি, শেখ হাসিনা এসে কবিতা পড়তেছে। ফরেন রিপোর্টার্স অনুষ্ঠান যে পরিচালনা করতেছে তিনি বলতেছেন বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার এখন বক্তব্য রাখবেন। তখন শেখ হাসিনা বক্তব্য শুরু করলেন, মানে একটানা বক্তব্য দিয়েই যাচ্ছেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মানুষ এতটা বোকা না। একটা মানুষের কণ্ঠ হুবহু নকল করে এআই এর মাধ্যমে অডিও তৈরি করা যায়, হুবহু নকল করে, এবং সেইটা মোবাইলে বাজালে মনে হবে যে ওই মানুষই এই বক্তব্য দিচ্ছে। আপনারা দেখছেন না, শেখ মুজিবুরের ভাষণ নিয়ে অনেক এআই ভিডিও তৈরি করা হয়েছে, শেখ মুজিবুরের হুবহু কণ্ঠ নকল কইরা, মানে আলাদা বিকৃতি কইরা ভাষণ দেওয়া হয়েছে। দেখেন নাই? শেখ হাসিনার কণ্ঠ হুবহু নকল কইরা অনেক এআই ভিডিও হয়েছে, দেখেন নাই? দেখছেন। আজকেও আওয়ামী লীগ ঠিক সেই একই কাজ করলো। এই অনুষ্ঠান কইরা তারা আবারও প্রমাণ করলো যে আসলে শেখ হাসিনা নাই। এরা যতবার মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে ততবারই ব্যর্থ হবে, কারণ মিথ্যা চিরদিনই মিথ্যা। মিথ্যাকে কোনোভাবেই সত্য প্রমাণ করা যায় না। শেখ হাসিনা আজকে বিশেষ অনুষ্ঠান, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মীরা যারা পালিয়ে গেছে, বাংলাদেশে আছে, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু তাকিয়েছিল যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো আসতেছে যে শেখ হাসিনা নাই, এই বক্তব্যের কাউন্টার আজকে তারা দিতে পারবে। শেখ হাসিনা ডিরেক্ট লাইভে কথা বলবে, সবাইকে বলবে যে দেখেন আমাদের নেত্রী নাকি নাই, এই যে নেত্রী সরাসরি কথা বলতেছে। এই আশা প্রত্যাশা নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবারও হতাশ করলো। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানে ধুনফুন বুঝানোর জন্য অডিও ক্লিপ বাজালো। আর সেই অডিও ক্লিপগুলো এমন সিস্টেমের, একটানা অডিও। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা শুনবেন শেখ হাসিনার বক্তব্যটা দেখবেন, একবারে টানা অডিও, মনে হচ্ছে আগে থেকে রেকর্ড করা। এবং এইটা যে আগে থেকে রেকর্ড করা, আগে থেকে এআই দিয়ে তৈরি করে রাখা, এটা নিশ্চিত একটানা বলেই যাচ্ছে। এর মাঝখানে সাংবাদিকেরা যে প্রশ্ন করবে সেটা কিন্তু করেনি। কেন করে নাই? কারণ এইটা করলেই ধরা খেয়ে যাবে। যদি কোনো জায়গায় প্রশ্ন করে থাকে সেখানে ভালো করে দেখতে হবে যে সেখানে শেখ হাসিনা আগে থেমে গেছে নাকি সাংবাদিক আগে প্রশ্ন করছে। মানে ঘাবলা। এরা যতই চেষ্টা করুক শেখ হাসিনাকে লাইভে নিয়ে আসতে পারবে না, কোনোভাবে লাইভে নিয়ে আসতে পারবে না। শেখ হাসিনা থাকলে তো লাইভে নিয়ে আসতে পারবে রে ভাই। ঐতিহাসিক 5 আগস্ট পুরো জাতির সামনে বিএনপি কট। রাষ্ট্রপতির অনুষ্ঠানে তারেক রহমানের মান সম্মান কিচ্ছু নাই। বিএনপির মান সম্মান শেষ, বাংলাদেশের মান সম্মান শেষ। যে কাণ্ড ঘটেছে, বিদেশি কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির অতি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে ঐতিহাসিক 5 আগস্টে, কিন্তু বিএনপির ছ্যাঁচড়ামি দেখে কূটনীতিকরা উঠে চলে গেছে। তো বাংলাদেশের রাষ্ট্রপতির একটা অনুষ্ঠানে হট্টগোল দেখে কূটনীতিকরা যদি উঠে চলে যায়, মান সম্মান কিছু থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী,
তার একটা ওয়েট আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে, তার একটা ভাব থাকতে হবে, মিনিমাম একটা তার স্ট্যান্ডার্ড থাকতে হবে, আমরা সেই জায়গাটা তাকে দিতে চাই। কিন্তু বিএনপি ইতিহাস বিকৃত করতে যে তারেক রহমানকে পুরো জাতির সামনে অপমানিত করেছে, অতি খেতে যে একদম সব নাই হয়ে গেছে। দর্শক, বিএনপি ইতিহাস বিকৃত করতে যে ধরা খেয়েছে। দর্শক, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেটাকে রাষ্ট্রপতির অনুষ্ঠান বলে প্রচার করা হচ্ছে। মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এখানে উপস্থিত ছিলেন, বিএনপির এমপি, মন্ত্রী, গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রী, আর অনেকে ছিলেন। সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক তৈরিকৃত একটা ডকুমেন্টারি, জুলাই অভ্যুত্থানের উপর একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। সেই ডকুমেন্টারি পুরোটাই বিএনপিময়, তারেক জিয়াময়। এর মানে জুলাইতে কোনো অভ্যুত্থান বিপ্লব কিছু হয়নি। সেই ডকুমেন্টারির মধ্যে এক দফার নায়ককে তারেক রহমান, সেখানে নাহিদ ইসলামের কোনো নাম নাই। নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা করেছে এটা উল্লেখই নেই। আসিফ মাহমুদ যে লং মার্চের আহ্বান জানিয়েছেন, লং মার্চের ডাক দিয়েছেন ঢাকা অভিমুখে, ওটার কোনো স্থান নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কোনো ভূমিকা, তাদের কোনো অস্তিত্বই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেই তথাকথিত ডকুমেন্টারিতে নাই। তা আপনি চিন্তা করেন, পুরো জাতির সামনে, চোখের সামনে, দিনে দুপুরে কত বড় চুরি করেছে বিএনপি, ইতিহাস বিকৃত করেছে। এবং চোর যেরকম একসময় গ্রামের হাটে বাজারে ধরা পড়তো, তারপরে হাডুরে কিল খাইতো, বিএনপি এরকম চোরের মতো ধরা পড়েছে। এবং জনগণ উপস্থিত জুলাই যোদ্ধারা হাডুরে কিল যেরকম দেয়, ওরকম কিল খাওয়ার উপক্রম। দেখেন এতে প্রধানমন্ত্রী কিভাবে অপমানিত হয়েছে, পুরো রাষ্ট্র কিভাবে অপমানিত হয়েছে। এই যে কূটনীতিকরা উঠে চলে গেছে প্রতিবাদের মুখে, এটা একটা অবমাননা। রাষ্ট্রপতির অনুষ্ঠান এরকম হট্টগোল, এর মানে বিএনপি সরকার, তারা যে একটা অথর্ব সরকার, তার প্রমাণ হচ্ছে এটা যে রাষ্ট্রপতির অনুষ্ঠানে একটা ভাব গাম্ভীর্য থাকবে, ওইটাই তারা বজায় রাখতে পারেনি। তারপরে দেখেন প্রধানমন্ত্রীর জন্য কতটা অবমাননা। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এর উপরে তার কিছু নাই। তিনি খালেদা জিয়ার সন্তান, তিনি 17 বছর নির্বাসিত ছিলেন। এর চাইতে বড় পরিচয় তার দরকার হয় না। জনগণ তাকে ভোট দিয়েছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্র্যাকটিক্যালি তার অবদান নিয়ে নানান বিশ্লেষণ হতে পারে, অবদান না থেকেও অনেকে প্রধানমন্ত্রী হতে পারে, কারণ অবদান থাকলে যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, বিষয়টা এরকম নয়। যেমন নাহিদ ইসলাম এক দফার ঘোষক, এর মানে কি নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাতে হবে? না, প্রধানমন্ত্রী এটা ভিন্ন জিনিস। প্রফেসর ইউনুস কি রাজপথে আন্দোলন করেছিলেন? না সরাসরি আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। তারপর আমরা তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেউ সরাসরি আন্দোলনে ছিল? দু একজন ছিল, আসিফ নজরুল ছিলেন, অনেকে ছিলেনই না, মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন। সেই জায়গায় আন্দোলনে সরাসরি অবদান থাকলেই যে তিনি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী হবেন, এই বিষয়টা এরকম নয়। তারেক রহমান প্রধানমন্ত্রী, এই জায়গায় তিনি সম্মানিত। কিন্তু তাকে এক দফার ঘোষক বানাতে হবে কেন? মিথ্যার উপর ভিত্তি করে এক দফার ঘোষক নাহিদ ইসলাম, এটা কে না জানে, পুরো জাতির সামনে দিয়েছে। তো সেখানে এক দফার ঘোষক কে? তারেক রহমান। এখন সবাই বলছে না তারেক রহমানকে এক দফার ঘোষক মানি না। এই যে তারেক রহমানকে মানি না, এটি তো প্রধানমন্ত্রীর জন্য অবমাননা করা। এই প্রধানমন্ত্রীকে আজকে এই লজ্জার মুখে ফেলেছে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, অতি তেলবাস, সব খেতে চেয়েছেন। এখন দেখেন অবস্থা কি। অবশ্য মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, আক্তার হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করে মঞ্চে ডেকে এনে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করে পরিস্থিতি ঠান্ডা করেছেন, কোন রকম মান সম্মান বাঁচিয়েছেন। তার মধ্যে আবার ইশরাক এসে দাঁড়ায়, হ্যাঁ আপনারা জুলাই শহীদদের জন্য কি করেছেন? আরে ইশরাক, আপনি কি করেছেন? আপনি তো আমার ঘনিষ্ঠ লোক, আপনি কি করেছেন? জবাব দিতে পারেন। এনসিপির ছেলেরা করেনি, আপনি কি করেছেন? তো দর্শক, এই যে দেখেন, একবার ইশরাক মাইক নিয়ে চিল্লায়, আরেকবার মুক্তিযুদ্ধ মন্ত্রী বলে প্লিজ থামুন, প্লিজ থামুন। রাষ্ট্রপতি হাঁ করে তাকিয়ে আছে, এটা কি, আমরা কোন দেশের রাষ্ট্রপতি হলাম? একবার স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেন আক্তার হোসেন আপনি আসেন, আরেকজনে বলছে আক্তারকে চিনি না। এই বিএনপি জুলাইকে কুক্ষিগত করতে যে এরকম অপমানিত হয়েছে, লাঞ্ছিত, যেরকম কট খেয়েছে, জুলাই চুরি করতে যে বিএনপি কট, ইতিহাস চোর। বিএনপি শুধু জুলাইয়ের ইতিহাস চোর, বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস চোর। কিভাবে? একটা উদাহরণ দিই, প্রসঙ্গ করবেন। যেমন বিএনপির অফিসিয়াল পেজ কিংবা কোনো বিএনপিকে যদি বলেন স্বাধীনতার ঘোষককে, তারা বলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওকে, তাহলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটা শোনান। আপনাকে একটা অডিও শোনাবে, বিএনপির পেজে এই অডিওটা প্রায় বাজে বা এখনো মজুদ আছে বিএনপির অফিসিয়াল পেজে। সেই অডিওতে জিয়াউর রহমান বলছেন, আই এম মেজর জিয়াউর রহমান, আমি স্বাধীনতার ঘোষণা করছি। কিন্তু সেখানে অন বিহাফ অফ দি গ্রেট লিডার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শব্দটা বিএনপি এডিট করে কেটে দিয়েছে। এর মানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা যে শেখ মুজিবুর রহমানের নামে দিয়েছেন, শেখ মুজিবুর রহমান কিন্তু গ্রেট লিডার বলেছেন, কোথাও কোথাও ফাদার অফ দ্য নেশনও বলেছেন, ওইটা কিন্তু নাই, ওইটা বিএনপি কেটে দিয়েছে। এটা তো আর আগে ইতিহাস চুরি, এটা বিএনপির রক্তে আছে। এখন
এটা 24-এর প্রজন্ম। এখন মজা বুঝছেন না? তারেক রহমানকে মাস্টার মাইন্ড কিংবা এক দফার ঘোষক এগুলো বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু এগুলো বলার পরে সেটা মুছে ফেলা, সেজন্য দুঃখ প্রকাশ করা এবং পুরো জাতির সামনে প্রতিবাদের মুখে করা এবং ভুয়ো ভুয়ো স্লোগান খাওয়া, এটা তারেক রহমানের জন্য আত্মহত্যার যোগ্য অবমাননা। মজা না? কেমন লাগে? কট খেয়েছেন পুরো জাতির সামনে, ইতিহাস চোর। ঠিক তখনই ঢাকা থেকে এলো ভারতের জন্য এক বড় দুঃসংবাদ। ভারত থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পাঠানো প্রায় 11,500 টন চাল শটান ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনা কি নিছকই কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত, নাকি দিল্লির হাসিনা প্রেমের বিরুদ্ধে ঢাকার এক বিশাল কূটনৈতিক চট? একদিকে ভারত হাসিনাকে যত বেশি স্পেস দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ততই ভারতের উপর ক্ষুব্ধ হচ্ছে। এমনকি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক শক্তি এই বিষয়টি মোটেও ইতিবাচকভাবে দেখছে না। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বারবার আমন্ত্রণের পরও কেন গত 6 মাসে ভারত সফরে যাননি তারেক রহমান? কেন দিল্লির দাওয়াতকে বারবার উপেক্ষা করছে ঢাকা? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ভারত বাংলাদেশ সম্পর্কের সেই নৈপথ্যে স্নায়ুযুদ্ধ, যা এখন চালের বস্তা থেকে শুরু করে দিল্লি রাজপথ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘটনার গভীরে গেলে দেখা যায় 2025 সালের G2G বা সরকার থেকে সরকার পর্যায়ে হওয়া একটি চুক্তির অধীনে ভারত থেকে বিপুল পরিমাণ সেদ্ধ চাল বাংলাদেশে আসে। MD-ICT পায়োনিয়ার নামক একটি জাহাজে করে এই চাল গত 21শে জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিকভাবে জাহাজ থেকে নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল এই চাল মানুষের খাওয়ার উপযোগী এবং মানসম্মত। এমনকি 22শে জুলাই নমুনা পরীক্ষার পর সংশ্লিষ্ট দফতর থেকে চালটিকে নিরাপদ হিসেবেও সনদও দেওয়া হয়। এরপর 23 ও 24শে জুলাই প্রায় 3,500 টন চাল জাহাজ থেকে খালাস করে ঢাকার তেজগাঁও, চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাটের কেন্দ্রীয় সংরক্ষণাগার এবং জয়দেবপুরের স্থানীয় গুদামে পাঠানো হয়। কিন্তু নাটকীয় মোড় আসে ঠিক এরপরেই। 25শে জুলাই তেজগাঁও ও হালিশহরের গুদাম কর্মকর্তারা অভিযোগ তোলেন যে এই চালের মান সন্তোষজনক নয় এবং এটি মানুষের খাওয়ার যোগ্য নয়। স্থানীয় পর্যায়ের এই আপত্তির কথা দ্রুত খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়। এরপরই বাকি 8,000 টন চাল খালাসের অনুমতি বাতিল করা হয় এবং পুরো 11,500 টন চালই ভারতে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই চাল প্রত্যাখ্যানের পেছনে মানের চেয়ে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। ভারতীয় ব্যবসায়ীদের একটি বড় অংশ মনে করছে এটি একটি খাঁটি রাজনৈতিক খেলা। তাদের দাবি, অতীতেও ভারত থেকে নষ্ট পেঁয়াজ বা পোকা ধরা চাল এলেও তৎকালীন সরকার সম্পর্কের খাতিরে তা হাসি মুখে গ্রহণ করত। কিন্তু এখন সময় বদলেছে। দিল্লির প্রতি ঢাকার এই জিরো টলারেন্স নীতি ভারতকে এক বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ধাক্কা দিয়েছে। ঠিক একই সময়ে যখন চাল ফেরত নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই খবর এলো দিল্লিতে বসে আর কিছুক্ষণ পরই জনসম্মুখে ভাষণ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা কোথায় আছেন তা নিয়ে অনেক গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। কিন্তু দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া নামক একটি বেসরকারি সংস্থা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল দাবি করেছেন যে এটি একটি বেসরকারি আয়োজন এবং এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ভারতের মাটিতে বসে বাংলাদেশের একজন ওয়ান্টেড আসামিকে এভাবে কথা বলার সুযোগ দেওয়া মানেই হলো বর্তমান সরকারের প্রতি দিল্লির একটি পরোক্ষ অনাস্থা। ভারত হাসিনাকে দিল্লিতে যতটা নিরাপত্তা রাজনৈতিক স্পেস দিচ্ছে, ঢাকার সাধারণ মানুষ আর বর্তমান নেতৃত্ব ততই ক্ষুব্ধ হচ্ছে। বাংলাদেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ভারত কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? আর এই জনক্ষোভেরই প্রতিফলন দেখা যাচ্ছে ভারত থেকে আসা পণ্যের উপর। ভারতের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এল নিনোর সম্ভাব্য প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের চাল রপ্তানি এবং বাংলাদেশের খাদ্য আমদানিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের খাদ্য মন্ত্রণালয় যখন চলতি অর্থ বছরে 13,60,000 টন নন বাসমতি চাল রপ্তানি করেছে, যার বড় অংশই ছিল সেদ্ধ চাল, সেখানে বাংলাদেশের এই প্রত্যাখ্যান ভারতের চাল বাজারের জন্য এক বড় সংকেত। এই পুরো রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নরেন্দ্র মোদীর আমন্ত্রণ এবং তারেক রহমানের নীরবতা। নির্বাচনের পর 6 মাস পার হয়ে গেলেও তারেক রহমান কেন ভারত সফরে যাচ্ছেন না? জানা গেছে ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারেক রহমান সেই আমন্ত্রণে সাড়া দেননি। গুঞ্জন রয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উস্কানি দেওয়ার সুযোগ দেবে এবং তাকে রাজনৈতিক আশ্রয় রাখবে, ততক্ষণ দিল্লির সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় বসা হবে না। তারেক রহমানের এই কঠোর অবস্থান ভারতকে এক কঠিন দোটানায় ফেলে দিয়েছে। ভারত একদিকে চাইছে বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, অন্যদিকে তারা তাদের পুরনো বন্ধু হাসিনাকে ছাড়তে পারছে না। তারেক রহমানের এই ভারত বিমুখতা আসলে দিল্লির একপাক্ষিক নীতির বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ। তিনি বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ আর আগের মতো দিল্লির আজ্ঞাবহ হয়ে চলবে না, বরং সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্বের ভিত্তিতে।
শেখ হাসিনা সরকারের সময় ভারত যে একচেটিয়া প্রভাব বিস্তার করেছিল, তারেক রহমানের এই কৌশল সেই প্রভাবকে সমূলে উৎপাদন করার একটি বড় প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে চাল ফেরতের মাধ্যমে অর্থনৈতিক আঘাত, অন্যদিকে মতির আমন্ত্রণ রক্ষা না করে কূটনৈতিক উপেক্ষা। বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।